ইলেকট্রিক সার্কিটে আমাদের যে টার্ম ছিল রেজিস্ট্যান্স, তার যে ফর্মুলা, আর ম্যাগনেটিক সার্কিটে যে টার্ম আছে রিলাক্টেন্স। একটা হচ্ছে কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে চাইলে যে প্রপার্টির জন্য সেখানে কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি হয় সেটা রেজিস্ট্যান্স। ঠিক একইভাবে একটা ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ফ্লো হতে চাইলে যে প্রপার্টির জন্য ফ্লাক্স ফ্লো এ বাধা সৃষ্টি হয় সেটা হচ্ছে রিলাক্টেন্স। তো আমরা যেমন ইলেকট্রিক সার্কিটের রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে অনেকগুলা যোগ করতাম, ম্যাগনেটিক সার্কিটে একই ধরনের সিস্টেম। যদি অনেকগুলা রিলাক্টেন্স পরপর সিরিজে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে তাদের সামেশন। ঠিক একইভাবে আমরা যদি প্যারালাল ফর্মুলাটা দেখি, যদি অনেকগুলা রিলাক্টেন্স প্যারালালে থাকে তাদের ফর্মুলা হবে ইলেকট্রিক সার্কিটের মতোই। প্রথমে সবগুলো রেসিপ্রোকাল এবং ফাইনালি আর কিউ বের করতে চাইলে আবার আরেকবার রেসিপ্রোকাল করতে হবে। অর্থাৎ ফর্মুলাটা একদম সিমিলার। তারপরে আমরা যদি যাই, আমরা যদি ম্যাগনেটাইজেশন কার্ভটা একটু রিভিউ করি, ম্যাগনেটাইজেশন কার্ভটা কেমন। ম্যাগনেটাইজেশন কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ যেখানে আমরা এইচ এর সাথে বি অথবা এফ এর সাথে ফাই তার একটা রিলেশন দেখি। তো এটা কেমন তুমি যদি খেয়াল করো, তুমি যদি কোন একটা ম্যাটেরিয়ালে এইচ এর মান বাড়াতে থাকো তাহলে বি এর মান বাড়বে। এইচ এর মান আরো বাড়াচ্ছ, বি এর মান বাড়বে। এইচ এর মান আরো বাড়াচ্ছ, বি এর মান আরো বাড়বে। কিন্তু এইটা তো ইনফিনিট পর্যন্ত যাবে না, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা লিমিট আছে, তাই না? যে কতক্ষণ তুমি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়াতে থাকলে তার ফ্লাক্স ডেন্সিটি বাড়তে থাকবে, তার একটা লিমিট আছে। যেহেতু এটা একটা আর্থ ম্যাটেরিয়াল আর কি, সুপার ন্যাচারাল তো কিছু না যে অসীমে চলে যাবে। আমি এইচ বাড়াচ্ছি বি বাড়বে, এইচ বাড়াচ্ছি বি বাড়বে, এরকম হলে তো একসময় অসীমে চলে যেত, তাই না? তো ম্যাটেরিয়ালের প্রপার্টি অনুযায়ী একসময় কি হয়, আমি এইচ আর বাড়ালেও বি এর মান আর বাড়ে না, মানে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নাই। এই পজিশনটাকে বলে স্যাচুরেশন পয়েন্ট। যে এইচ এর যে মানের পর থেকে এইচ এর মান আমি আরো বাড়াতে থাকলে বি এর মানে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসে না। সেই পয়েন্ট থেকে কার্ভকে কি বলা হয়, কার্ভ স্যাচুরেশনে পৌঁছে গেছে। অর্থাৎ এটাই হচ্ছে বি এর হাইয়েস্ট মান। তাহলে আমি যখন একটা ম্যাটেরিয়ালকে এইচ এর মান বাড়াই, অর্থাৎ আমি তাকে ম্যাগনেটাইজ করতে চাচ্ছি, তখন কি হয়, সে ম্যাগনেটে পরিণত হয়, তার ফিল্ড ডেন্সিটি বাড়ে। আরো ম্যাগনেটে পরিণত করতে চাচ্ছি, এইচ এর মান আরো বাড়াচ্ছি, আরো ম্যাগনেটে পরিণত হচ্ছে। তো ফাইনালি একটা সময় গিয়ে সে তো আলটিমেটলি ম্যাগনেটাইজড হয়ে যায়, যে এর চেয়ে বেশি ম্যাগনেটাইজেশন আর সম্ভব না। কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ভিতরে যে ম্যাগনেটিক ডোমেন আছে সবগুলো ডোমেন যখন একই দিকে অ্যালাইন হয়ে যায় তখন সে তার একদম স্যাচুরেশন ম্যাগনেটিজমে থাকে। এরপর এর মধ্যে আর কোনো ডোমেন নাই যেটা আনএলাইন ডোমেন, সব ডোমেন অ্যালাইন হয়ে গেছে। এরপর আমি বাহির থেকে আরো ফোর্স দিয়ে তাকে আরো ম্যাগনেটাইজ করতে চাইলেও সে আর ম্যাগনেটাইজ হতে পারে না, কারণ তার ভিতরে তো অবশিষ্ট আর কোনো পার্টিকেল নেই যে তার ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটিতে কন্ট্রিবিউট করবে। ঠিক আছে? তো এই কার্ভটাকে আমরা ম্যাগনেটাইজেশন কার্ভ বলে থাকি। তো এইটাকে আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি, এটা তো আমরা একটা রিজিয়নে দেখলাম যে আমরা এইচ এর মান বাড়ালাম, বি এর মান বাড়লো, এইচ এর মান বাড়লাম, বি এর মান বাড়লো, এবং একটা পর্যায়ে গেলে এইচ এর মান বাড়লে বি এর মান আর বাড়তেছে না। এখন আমরা যদি ওই পজিশন থেকে ওই সেম মেটেরিয়ালের এইচ এর মান কমাতে থাকি, ঠিক আছে, অর্থাৎ এইচ এর মান এখন আমরা কমাবো, তাইলে কেমন ঘটে? তাইলে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যায়। সেটা হচ্ছে কার্ভটা তো এমন হওয়া দরকার ছিল যে শুরুতে এ পজিশন থেকে কার্ভটা বি তে আসছে, কমানোর সময় বি থেকে আবার এ তে চলে আসা দরকার ছিল। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে, যতটুকু এইচ বাড়ালে যতটুকু বি বাড়ছিল, কমানোর সময় ততটুকু এইচ আমি যদি কমাই বি ঠিক ততটুকু কমে না। বি এর কার্ভটাই উল্টা দিকে উপর দিয়ে চলে যায়। কারণ একটা ম্যাটেরিয়ালকে যখন আমি ম্যাগনেটাইজ করি, সেটা যদি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়, ম্যাগনেটাইজ হওয়ার সময় সে ঠিক যেভাবে অ্যালাইন হয়েছে তার একদম মলিকুলার লেভেলে, ডিম্যাগনেটাইজ হওয়ার সময় ঠিক একইভাবে সে আনএলাইন হয় না। কিছু ম্যাগনেটিজম সে তার ভিতরে ধরে রাখে, ঠিক আছে, ম্যাগনেটিক ফোর্সের কারণে। তো এখানে যে ঘটনাটা ঘটে, ম্যাগনেটাইজ হওয়ার সময় ঠিক যেই পাথে কার্ভটা ফ্লো করে গেছে, এইচ এর মান যতটুকু বাড়লে বি যতটুকু বাড়ছে, এইচ এর মান ততটুকু কমালে বি আর ততটুকু কমে না। কারণ ম্যাটেরিয়ালের ভিতরে কি হয়, ম্যাটেরিয়ালের ভিতরে ঠিক একই ধরনের উল্টা রিভার্স সেকশন 100% একুরেটলি হয় না, কিছু ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে ধরে থাকে। এর একটা কারণ হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম।
ঠিক আছে, একটা ম্যাটেরিয়ালকে তুমি যখন একটা ম্যাগনেটে পরিণত করবা, সেটাকে আবার ডিম্যাগনেটাইজ যদি তুমি করতে চাও, তাহলে সেম এনার্জি দিয়ে তাকে তুমি ডিম্যাগনেটাইজ করতে পারবা না। তাহলে কি দেখা যায়, আমি যখন উল্টা দিকে আসতে থাকি একটা পজিশনে আসার পরে কি হয়, এই পজিশনে আমি আসলাম, প্রথমে এ থেকে বিতে গেলাম, এইচ বাড়াতে বাড়াতে বি বাড়ছে, আবার আমি যখন এইচ কমাচ্ছি তখন কার্ভটা একটু উপর দিকে ফ্লো করে এখানে চলে আসলো। সি পজিশনটা যদি খেয়াল করো, এই পজিশনে এইচ এর মান শূন্য, অর্থাৎ আমি কোনো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ এর মান কোনো কিছুই দিই নাই এ পজিশনে, একদম শূন্য। কিন্তু তাও ম্যাটেরিয়ালের ভিতর কিছু ফ্লাক্স থেকে গেছে, তাই না? বি এর মান এখনো এক্সিস্ট করতেছে। তো এটা তো একটা আজব বিষয়, যখন ইনিশিয়ালি আমি শুরু করছিলাম তখন তো এইচ এর মান যখন শূন্য, বি এর মানও শূন্য ছিল এ পজিশনে। কিন্তু একবার যদি তাকে ম্যাগনেটাইজ করে ফেলি, তার ডোমেনের ভিতরে কি হয়ে যায়, চেঞ্জেস এর কারণে একদম একইভাবে আবার সে রিপিট হয় না। অর্থাৎ এইচ এর মান শূন্য হলে কিছু ফ্লাক্স ম্যাটেরিয়ালের ভিতর থেকে যায়, সেই ফ্লাক্সটাকে বলে রেসিডুয়াল ফ্লাক্স। ঠিক আছে, অবশিষ্ট ফ্লাক্স, যে এইচ এর মান শূন্য করলেও যেই ফ্লাক্সটা ওই ম্যাটেরিয়ালের ভিতরে আছে। তারপরে এখন আমি চেষ্টা করলাম এই বি এর মানটাকেও আমি এখন জিরো করব, তাহলে কি করব, এখন আমি এইচ উল্টা দিকে অ্যাপ্লাই করতেছি। উল্টা দিকে এইচ অ্যাপ্লাই করা মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটাকে উল্টাই দেওয়া। তো কার্ভের ক্ষেত্রে কি হবে, কার্ভ তো আর আমরা উল্টা দিতে পারবো না, এখন আমরা কার্ভের নেগেটিভ দিকে চলে যাব। এরপর আমরা যখন এইচ এর মান উল্টা দিকে অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ এই নেগেটিভ রিজিয়নে চলে আসতেছি, তখন কি হচ্ছে, বি এর মান আবার কমতেছে। একটা পজিশনে গিয়ে এই পজিশনে, এই পজিশনে দেখো আমি কি করলাম, এইচ এর মান নেগেটিভ কিন্তু বি এর মান শূন্য হয়ে গেছে, তাই না? তার মানে এইচ এর যতটুকু এক্সট্রা আমার ফোর্স দেওয়া লাগলো এখানে, ঠিক আছে, এই জিরো পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যতটুকু ফোর্স দেওয়ার ফলে অবশিষ্ট চুম্বকত্বটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল, রেসিডুয়াল ফ্লাক্সটা জিরো হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা একটা ফোর্স দিচ্ছে না, এক্সট্রা ফোর্স, যেই ফোর্সের কারণে কি হয়ে গেছে, অবশিষ্ট বিটা জিরো হয়ে গেছে। সেই ফোর্সটাকে বলে কোয়েরসিভ ফোর্স। ঠিক আছে, এই পয়েন্টে আমরা যে ক্যালকুলেট করে যদি ফোর্স বের করতে পারি, যে ফোর্সটা পাবো স্যার সেটা হবে কোর্সি কি, কোর্সটা আরেকবার এসে একটু। তুমি যদি একদম জিরো পজিশনে দেখো, একদম ইনিশিয়াল কন্ডিশনে এইচ এর মান যখন জিরো ছিল, বি এর মানও জিরো। ঠিক আছে, এইচ এর মান যখন জিরো, বি এর মানও জিরো। আবার আমি যখন কার্ভটা একবার ঘুরে আবার এইচ এর মান কমাতে থাকলাম একটা পজিশনে আসার পরে, এইচ এর মান শূন্য হওয়াতেও বি এর মান শূন্য হয় নাই, কিছু বি এর মান এখানে থেকে গেছে। ঠিক আছে, এখন এইখানে যতটুকু আহ, অবশিষ্ট ফ্লাক্স আছে, ঠিক আছে, সেই ফ্লাক্সটা হবে রেসিডুয়াল ফ্লাক্স। আর এইখানে আসার পরে এই পয়েন্টে যতটুকু ফোর্স আছে সেটা হবে কি, কোয়েরসিভ ফোর্স। কারণ এই কার্ভটা তুমি যদি দেখো, এই কার্ভে এক্স অ্যাক্সিসে তুমি যদি ম্যাগনেটোমোটিভ ফোর্স এমএমএফ এর সাথে ফ্লাক্স ড্র করো, একই ধরনের কার্ভ পাও। আবার ঠিক একইভাবে এইচ এর সাথে বি যদি আঁকো, তাও তুমি একই ধরনের কার্ভ পাও। ঠিক আছে, তাহলে তুমি এটাকে এভাবে কনসিডার করতে পারো, আমি ম্যাগনেটোমোটিভ ফোর্স দিচ্ছি, ফ্লাক্স বাড়তেছে, ফোর্স দিচ্ছি, ফ্লাক্স বাড়তেছে, ফোর্স দিচ্ছি, ফ্লাক্স বাড়তেছে। এটা তো অসীম পর্যন্ত বাড়ে না। আমি আবার যখন ফোর্স কমাচ্ছি কমাচ্ছি, একটা পজিশনে এসে আমি ফোর্স জিরো করার ফলেও কি হলো, এখানে ফ্লাক্স থেকে গেল। তাহলে এটা হয়ে গেল কি, রেসিডুয়াল ফ্লাক্স। এরপরে আমি কি ফোর্স কমাচ্ছি, ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটাই দেখতে টাওয়ার মতো, সেটার মানে আমি যখন কমাচ্ছি, কমাতে কমাতে যখন আমি একটা নেগেটিভ ভ্যালুতে আসলাম, একটা স্পেসিফিক ভ্যালুর জন্য কি হয়ে গেল, ফ্লাক্সের মান শূন্য হয়ে গেল। তাহলে অবশিষ্ট ফ্লাক্সটা যতটুকু ফোর্স দিলে শূন্য হয়ে গেল উল্টা দিকে, সেই ফোর্সটার নাম কি, কোয়েরসিভ ফোর্স বা টাউ সি। ঠিক আছে, তো এটাকে আমি আবার যদি নেগেটিভে এক্সপান্ড করি, এই কার্ভটার চেহারাও দেখতে পজিটিভ হাফের মতোই হয়। অর্থাৎ আমি যখন ফোর্সের মান নেগেটিভ দিকে বাড়াতে থাকি, ফ্লাক্স বাড়তে থাকে, আবার যখন কমাতে থাকি তখন ঠিক আগের মতো কমে না, কি হয়, কার্ভটা আরেকটু উপর দিয়ে এসে এভাবে ক্লোজ হয়। তাহলে দেখা যায় আমি এ থেকে বি যে পাথ, এইটা অ্যাটেইন করতে পারি মাত্র একবার, তাই না? ম্যাটেরিয়ালকে আমি যদি একবার ম্যাগনেটাইজ করে ফেলি, ঠিক আছে, তাকে যদি প্রপারলি আবার ডিম্যাগনেটাইজ না করি, তাহলে কি হবে, এ থেকে বি পাথটা আমি একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি একবারই পাবো, এর বেশি আর পাবো না। যদি এট এ টাইমে তার ফোর্স আর ফ্লাক্স দুইটাকে আমি এক্সটার্নালি কোনোভাবে জিরো করতে না পারি। যদি ইন জেনারেল কন্ডিশন হয়, ইন জেনারেল কন্ডিশনে এ থেকে বি পাথটা আমরা একবারই পাই। কারণ উম, যখন তুমি ইনিশিয়ালি একবার ম্যাগনেটাইজ করে ফেলছো, তারপরে কি, সে তো এই কার্ভের মধ্যে পড়ে গেছে, এই কার্ভের কোনো না কোনো একটা পয়েন্টে সেই ম্যাটেরিয়ালটা এক্সিস্ট করতেছে, যে এতটুকু ফোর্সের জন্য এতটুকু ফ্লাক্স। ঠিক আছে, এতটুকু ফোর্স দিলাম, এতটুকু ফ্লাক্স। কিন্তু এটা তো আর রিপিট করবে না। ঠিক আছে, অর্থাৎ এই যে মাঝখানে যে পাতটা আছে, এদিকে ডটেড লাইন আর এদিকে মাঝখানের লাইনটা, এই লাইনটা কি একবারই অ্যাটেন্ড করা সম্ভব একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে।
সেটা কখন? ইনিশিয়াল কন্ডিশনে। তো এই যে এখানে একটা লুপ তৈরি হয় অনেকটা একটা পাতার মতো, এই লুপটাকে আমরা বলি হিস্টেরিসিস লুপ, কোন একটা ম্যাটেরিয়ালের হিস্টেরিসিস লুপ। তো এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা এই ধরনের কার্ভ দেখি। যে সকল ম্যাটেরিয়ালে এই কার্ভটা অনেক মোটা হয় সেই সকল ম্যাটেরিয়ালে হিস্টেরিসিস লস বেশি। তো এই লুপটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। তো যেই ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের যে কার্ভ তৈরি হলো, কার্ভের ভিতরে যে এরিয়াটা তৈরি হয়েছে, এই এরিয়াটা যত বড় আসবে যেই ম্যাটেরিয়ালের জন্য, আমি আয়রনের জন্য কার্ভ আঁকলাম, এই কার্ভটার ভিতরে ক্ষেত্রফল মনে করো 10, ইউনিটটা সামথিং। এরপরে আমি আরেকটা ম্যাটেরিয়ালের জন্য আঁকলাম, তার ভিতরে যে ক্ষেত্রফল তৈরি হলো এই পাতাটার ভিতরে, লুপের ভিতরে, তার ক্ষেত্রফল মনে করো 20। তার মানে সেকেন্ড ম্যাটেরিয়ালটার হিস্টেরিসিস লস বেশি। অর্থাৎ এই কার্ভ দেখে বোঝা যায় ওই ম্যাটেরিয়ালের ভিতরে হিস্টেরিসিস লস কেমন হবে। তার মানে আমরা কোন একটা ম্যাটেরিয়ালের হিস্টেরিসিস লুপ দেখে ডিফাইন করতে পারি এটাকে যদি কোর হিসেবে ইউজ করি একে কি হিস্টেরিসিস লস বেশি হবে না হিস্টেরিসিস লস কম হবে। আবার আরেকটা ইউজ হচ্ছে এই ধরনের ম্যাটেরিয়াল গুলাকে আমরা ইয়া হিসেবেও ব্যবহার করতে পারি, মেমোরি ডিভাইস হিসাবে। যে সকল ডিভাইসের এই যে রেসিডুয়াল ফ্লাক্সের মান অনেক বেশি হবে, অর্থাৎ এই কার্ভটা যদি এইখান দিয়ে চলে যেত তাহলে কি হতো, এখান দিয়ে এসে যদি এভাবে ক্লোজ হতো তার মানে রেসিডুয়াল ফ্লাক্সের মান অনেক বেশি হতো না। অর্থাৎ আমি ফোর্সের মান জিরো করার পরেও ফ্লাক্স জিরো হয় না, কিছু ফ্লাক্স এখানে থেকে গেছে। সেই সকল ম্যাটেরিয়ালকে হচ্ছে মেমোরি এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়। কারণ একটা মেমোরিতে আমি যখন একবার ফোর্স দিলাম তার ভিতরে একটা ডেটা রাখলাম, তারপর আমি ফোর্স শূন্য করলেও কি হয়ে গেছে, ফ্লাক্স থেকে গেছে, অনেক বেশি ফ্লাক্স থেকে গেছে, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফ্লাক্স থাকছে। তার মানে কি রেসিডুয়াল ফ্লাক্স যত বেশি হয় ওই সকল ম্যাটেরিয়ালের হিস্টেরিসিস লস বেশি হয়, এটা ঠিক, কিন্তু সেগুলো আবার ভালো মেমোরি এলিমেন্ট। আর যে সকল ম্যাটেরিয়ালের হিস্টেরিসিস লস অনেক বড়, ঠিক আছে, সেগুলো হচ্ছে কোর ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করলে আমার কোর লস বেশি হবে। আর যেগুলোর হিস্টেরিসিস লব যত চিকন সেটা কোর ম্যাটেরিয়াল হিসাবে তত ভালো ম্যাটেরিয়াল। আবার হিস্টেরিসিস লস বেশি কিন্তু রেসিডুয়াল ফ্লাক্সও ভালো, তাহলে এটা কি ভালো মেমোরি এলিমেন্ট, যদিও এখানে হিস্টেরিসিস লস বেশি হবে। তার মানে মেমোরি এলিমেন্টের ক্ষেত্রে আমরা এটা দেখি না যে এখানে হিস্টেরিসিস লস বেশি না কম, আমার কাছে তখন ডেটাটাই মেইন, ডেটা স্টোর করে রাখাটাই মেইন। ঠিক আছে। অর্থাৎ রেসিডুয়াল ফ্লাক্স বেশি হইলেও একদিকে ভালো, সেটা কখন, যখন মেমোরি এলিমেন্ট হিসেবে আমরা ইউজ করব। আর যখন আমরা কোর ম্যাটেরিয়াল হিসেবে ওই ম্যাটেরিয়ালকে ইউজ করব তখন রেসিডুয়াল ফ্লাক্স বেশি হোক এটা আমরা চাই না, আমরা চাই কার্ভটা যাতে ছোট হয়। আর কার্ভ ছোট হওয়ার জন্য রেসিডুয়াল ফ্লাক্স ছোট হওয়া জরুরি। তো এই কার্ভটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে, এই যে রেসিডুয়াল ফ্লাক্স, ম্যাগনেটোমোটিভ ফোর্স, কোয়েরসিভ ফোর্স, এই টার্মগুলোকে এখানে এক্সপ্লেন করা আছে, এটা তোমরা দেখতে পারো। তারপরে আমরা ফ্যারাডের ল, লেন্জ ল, এই টার্মগুলো দেখছিলাম। ফ্যারাডের ল কি আমি যদি একটু শর্টে বলে দিই, ফ্যারাডের ল হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালে তুমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো, ঠিক আছে, এখানে কি বলতেছে দেখো, ফ্যারাডেজ ল স্টেটস দ্যাট ইফ এ ফ্লাক্স passes through a turn of coil of wire voltage will be induced in the turn of wire। তোমার কাছে একটা কয়েলের টার্ন আছে, তুমি পেঁচাইছো, এবং এই টার্নে কোনোভাবে বাহির থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্লাস কাট করছে এখানে, এই কয়েলের মধ্যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স আছে, অর্থাৎ সময়ের সাথে এই কয়েলে ফ্লাক্সের চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ফ্লাক্স তো আর চোখে দেখা যায় না, এটা কল্পনা করতে হয়। ফ্লাক্সে যদি কাটিং হয় তাহলে এই কয়েলে কি হবে, এই কয়েলের দুই টার্মিনালে তুমি একটা ভোল্টেজ পেয়ে যাবে। এটাই হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল। ঠিক আছে। যেহেতু যে ভোল্টেজটা ইনডিউস হয়েছে সেটা তো এখানে আবেশের মাধ্যমে আসছে, তাই না, বাইরে একটা ফ্লাক্স ছিল, সেই ফ্লাক্সের আবেশে এখানে আরেকটা ভোল্টেজ আসছে, এই জন্য টার্মটা হচ্ছে ইন্ডাকশন। তো এখন ফ্যারাডের লতে আমরা এখানে একটা মাইনাস সাইন ইউজ করি। ঠিক আছে। তো এই মাইনাস সাইনটা আমরা কেন দেই, ফ্যারাডের লতে বলা হচ্ছে কি, দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এখানে কতটুকু ভোল্টেজ জেনারেট হবে, এখানে যতটুকু ভোল্টেজ জেনারেট হবে সেটা কার সমানুপাতিক, কতটুকু ফ্লাক্স এখানে চেঞ্জ হয়েছে। সময়ের সাথে যদি বেশি ফ্লাক্স এখানে কাটিং হয়, বেশি ফ্লাক্সের চেঞ্জ হয়, তাহলে বেশি ভোল্টেজ পাবা। তাইলে এই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা ইনডিউস ইএমএফ। তাহলে কখন ফ্লাক্সের চেঞ্জ বেশি হয়, তাহলে এখানে যখন প্যাচ বেশি থাকবে তখন কি অল্প ফ্লাক্স আসলেও বেশি কাট হবে, আর প্যাচ যদি কম থাকে সেম পরিমাণ ফ্লাক্স আসলে কি হবে, কাট কম হবে। তাহলে কি এটা মোটামুটি টার্নের সাথেও দেখতেছি আমরা কি সমানুপাতিক, যেহেতু টার্ন বেশি হলে ফ্লাক্সের কাটিং বেশি হয়,
এই জন্য আমরা কি বলতে পারি, ইনডিউস ইএমএফ সমান এন ইন্টু ডি ফাই বাই ডিটি। এই ফর্মুলাতে আমরা একটা মাইনাস টার্ম ইউজ করি, ঠিক আছে। মাইনাস সাইন ইকুয়েশন ইজ এন এক্সপ্রেশন অফ লেন্স ল। এই মাইনাসটা হচ্ছে লেন্সের সূত্র থেকে আসছে। লেন্সের ল কি বলে? The direction of the voltage build-up in the coil is such that if the coil ends were short-circuited, it would produce current that would cause a opposing flux in the original fluxes. তো লেন্জ বলছে, এই যে সার্কিট, এটা তুমি খোলা রেখে ভোল্টেজ মাপছো, তুমি যদি এটাকে শর্ট করে দিতা এবং এইখানে যদি একটা কারেন্ট ফ্লো হইতো, সেই কারেন্টের কারণে আরেকটা ফ্লাক্স তৈরি হইতো না? সেই ফ্লাক্সের ডিরেকশন হইতো মূল ফ্লাক্সের অপোজিট, ঠিক আছে। তার মানে যেই ফ্লাক্স থেকে এই কারেন্টের সৃষ্টি হয়েছে, সেই কারেন্টটা আবার যে ফ্লাক্স তৈরি করছে সেটা কি মূল ফ্লাক্সের অপোজিট। এই জন্য এখানে দুইটা ফ্লাক্সকে দেখানো হয়েছে। একটা ফ্লাক্স হচ্ছে মেইন ফ্লাক্স, যেটা দ্বারা এখানে কারেন্টটা তৈরি হলো। আরেকটা হচ্ছে এখানে যদি শর্ট করা হয়, ওই কারেন্টের কারণে যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা হবে মেইন ফ্লাক্সের অপোজিট, অর্থাৎ একটা আরেকটাকে অপোজ করবে। এই জন্য এখানে কি দেওয়া হয়েছে, ভোল্টেজের চিহ্নে একটা মাইনাস দেওয়া হয়েছে। তার মানে কারেন্টটা কি হয়, অ্যাকচুয়ালি অপোজিট ডিরেকশনে ফ্লো করে। তাহলে এটা বোঝার জন্য সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে কোনো একটা ফ্লাক্স এর মাধ্যমে যদি আরেক জায়গায় আরেকটা কারেন্ট ফ্লো হয়, তো ফ্লাক্স কোত্থেকে আসে? আমরা যদি আরেকটু ব্যাকে যাই, একটা ফ্লাক্স জেনারেট করার জন্য আমার কি লাগবে? আমি যদি একটা কয়েল থেকে ফ্লাক্স জেনারেট করি, ওই কয়েলে একটা কারেন্ট ফ্লো করতে হবে না? তাহলে ওই কয়েলের কারেন্ট যেদিকে যাবে, তার কারণে যেদিকে ফ্লাক্স তৈরি হবে, সেকেন্ড যেই কয়েলে ইনডিউস হচ্ছে ফ্লাক্সটা, সেই কারেন্টের ডিরেকশন কি হয়, অ্যাকচুয়ালি মূল কারেন্টের অপোজিট হয়। এবং সেই কয়েলে যেদিকে ভোল্টেজ দেওয়া হয়েছিল, এখানে তার অপোজিট দিকে ভোল্টেজটা ইনডিউস হয়। কারণ এটা তো আর আমরা তৈরি করতেছি না, আমরা এখানে মেজার করলে দেখতে পাচ্তেছি এখানে একটা ভোল্টেজ পাইলাম। তো ভোল্টেজ যে পাইলাম, তার মানে তার পোলারিটি আছে, তো ভোল্টমিটার কানেক্ট করলে এখন যেদিকে ভোল্টেজ পাচ্ছি, আর যেই কয়েল থেকে এই ভোল্টেজটা জেনারেট হলো, পাশে আর যে আরেকটা কয়েল ছিল যার মাধ্যমে এখানে ভোল্টেজ জেনারেট হলো, সেইটার যদি তুমি টার্মিনাল দেখো, দেখবা তার এই প্লাস সাইনটা দেখবা নিচের দিকে আছে ওই সেম কয়েলে, আর মাইনাস সাইনটা উপর দিকে আছে। তাহলে এখানে একটা ভোল্টেজের চেঞ্জেস আছে না? এই জন্য লেঞ্জের ফর্মুলা অনুযায়ী, যেহেতু একটা আরেকটার অপোজিট ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস করে, এই জন্য এখানে একটা মাইনাস টার্ম আমরা ইউজ করি, যদিও ভ্যালুটা কি, ভ্যালুটা একই সমান থাকে। আচ্ছা, এরপরে আমরা যদি এডি কারেন্ট দেখছিলাম, এডি কারেন্টটা কি? এডি কারেন্ট টার্মটা হচ্ছে, তোমার কাছে যদি একটা কোর থাকে, সেই কোরের মধ্যে তুমি যদি একটা কিছু ওয়াইন্ডিং দিয়ে একটা টার্ন দাও এবং সেখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে কি হয়, যখন এই ভোল্টেজের কারণে এখানে যে ফ্লাক্সটা তৈরি হলো, সেই ফ্লাক্সটা তো এই ম্যাটেরিয়ালকে কাট করবে, তাই না? এখানে একটা ফ্লাক্স যেমন এই যে কয়েল আছে, কয়েলকে কাট করবে, একই সাথে এই ম্যাটেরিয়ালকে তো ফ্লাক্সটা কাট করবে, তাই না? তো আমরা কি জানি, ফ্লাক্সের কাটিং হইলে কি হয়, ভোল্টেজ জেনারেট হয়। তাহলে এইখানে আমি যখন একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। সেই ম্যাগনেটিক ফিল্ডটা যেমন এই সাইডের কন্ডাক্টরকে কাট করে এখানে একটা ভোল্টেজ তৈরি করতেছে, একই সাথে সেই ফ্লাক্সটা আবার এই কোরকেও কাট করতেছে, কাট করে কোরেও একটা ভোল্টেজ জেনারেট করতেছে, কোরেও একটা কারেন্ট তৈরি করতেছে। যেহেতু কোর একটা ক্লোজ সার্কিট পাথ, তাহলে কোরের মধ্যে দিয়ে কারেন্টটা কি হবে, এখানেই ঘুরতে থাকবে, এবং ঘুরতে ঘুরতে সে কি হবে, কোর ম্যাটেরিয়ালের যে রেজিস্ট্যান্স, সেখানে আই স্কোয়ার আর লস আকারে সে কি হবে, ডিসিপেট হতে থাকবে। তাহলে কন্টিনিউয়াস কোরের মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, একটা ফ্লাক্স কাটিং হচ্ছে, যেটা আমি সেকেন্ডারিতে পাচ্ছি না। তার মানে কি, ইনপুটে যতটুকু পাওয়ার দিলাম, পুরো পাওয়ারটা আর আউটপুটে যায় নাই, কিছু পাওয়ার কোরের মধ্যে কি হয়ে গেছে, কাট হয়ে গেছে, কোরের মধ্যে আই স্কোয়ার আর লস আকারে চলে যাচ্ছে। তাহলে কোর ম্যাটেরিয়ালের ভিতরে যেই ফ্লাক্সের কাটিং এর কারণে যে কারেন্ট তৈরি হয়, সেটাকে বলে এডি কারেন্ট। আর ওই কারেন্ট ফ্লো হওয়ার কারণে কোর রেজিস্ট্যান্সে যে আই স্কোয়ার আর লস হয়, যেহেতু একটা কোর একটা ক্লোজ সার্কিট পাথ, সেই লসটাকে আমরা বলি এডি কারেন্ট লস। ঠিক আছে। তাহলে যখনই কোনো একটা কন্ডাক্টরের সাথে অ্যাসোসিয়েট কোর থাকবে এবং সেখানে তুমি এসি কারেন্ট অ্যাপ্লাই করবা, তখনই সেখানে কি হবে, এডি কারেন্ট তৈরি হবে এবং এডি কারেন্ট লস হতে থাকবে। কারণ আমরা তো চাই না যে কোরের মধ্যে কারেন্ট ফ্লো হবে। এজন্যই তো আমরা এইখানের ওয়াইন্ডিং কে কোরের থেকে সেপারেট করছি, এখানে বার্নিশ দিচ্ছি, ওয়াইন্ডিং দেওয়ার আগে তার উপর আমরা ইনসুলেশন দিচ্ছি, তাই না? আমরা তো চাই না এই কারেন্টটা এখানে চলে যাক, আমরা চাই এই কারেন্টটা ম্যাগনেটিক্যালি ফুললি সেকেন্ডারি কয়েলে চলে আসে। তো যখন এই ঘটনাটা ঘটতেছে না, মাঝখানে কিছু একটা কারেন্ট কোরের মধ্যে লুপে হারায় যাচ্ছে এবং হিট লস আকারে বের হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি এডি কারেন্ট লস।